প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ রবি। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের ঘটনা শোনেন। রবির এইবারকার ঘটনা তিনি কালেক্ট করেছেন তার এক কলিগের কাছ থেকে, যার নাম দানিয়েল মির্জা। তিনি পাকিস্তানের মুলতানের বাসিন্দা। আর সেই দানিয়েল মির্জার মামার একটি ঘটনা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে, এবং রবি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো চলুন চলে যাই রবির পাঠানো ঘটনায়। ঘটনাটি ঘটেছিল ৮০-র দশকে এবং ঘটেছিল আব্বাস আলীর সাথে। আব্বাস আলী ছিলেন মুলতানের কোনো একটি গ্রামের বাসিন্দা। তিনি সেখানে মাংস বিক্রি করতেন। তার একটা মাংসের দোকান ছিল। যে গ্রামে তিনি থাকতেন সেখানকার লোকবসতি খুব বেশি একটা ছিল না, তবে গ্রামটা বেশ পুরনো। বাড়িঘরগুলো মাটির তৈরি। সেখানে নাকি অনেক পরিত্যক্ত বাড়িও রয়েছে, যেখানে কোনো মানুষ বসবাস করে না। আর গ্রামের যে মূল রাস্তাটা গেছে সেটা একেবারে শেষের মাথায় গিয়ে বেরিয়ে গেছে বনাঞ্চলের মধ্যে, অর্থাৎ গ্রামের শেষের দিকে ছিল বন জঙ্গল, তাও আবার বিশাল জায়গা জুড়ে। সেখানে কোনো মানুষ থাকতেন না, এমনকি ওইখানের আশেপাশে যে জমিগুলো আছে সেখানেও কোনো চাষাবাদ হতো না, কারণ জলের কোনো উৎস ছিল না সেখানে। এমনিতে জমিগুলোতে ঘাস লতাপাতা হয়ে থাকতো এবং মাঝে মধ্যে গ্রামের কৃষকরা তাদের গরু ছাগল আছে সেখানে তাদের পশুদের নিয়ে ঘাস খাওয়াতো। এটাই ছিল গ্রামের বর্ণনা। গ্রামের বাজারেই ছিল আব্বাস আলীর মাংসের দোকান। মাংসের দোকান বলতে ছোট খোলা দোকান, যেমন আমাদের দেশে মাংস বিক্রি হয় ঝুলিয়ে রেখে। তো আব্বাস আলী প্রতিদিন দিনের বেলা সেখানে পশু কোরবানি করে মাংস বিক্রি করতেন। বিক্রি শেষ হলে প্রতিদিন বাড়ি ফিরতেন। দেখা গেছে কোনোদিন তাড়াতাড়ি বিক্রি শেষ করলে একটু আগেই বাড়িতে চলে আসতেন, আবার কখনো বিক্রি শেষ করতে করতে একটু দেরি হয়ে যেত। তো একদিনকার ঘটনা, ওই দিন আব্বাস আলীর একটু দেরি হয়ে গেছে। দেরি বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তার কিছু মাংস বিক্রি হয়নি। সে মাংস বিক্রি করতে করতে তার বেশ সময় লেগে যায়। প্রায় রাত 7টা-8টা এমনটাই বেজে যায়। তিনি তখন মোটামুটি তার কর্মচারীকে বিদায় দিয়ে দিয়েছিলেন। তিনি চিন্তা করলেন এখন বাসায় যাবেন। যেহেতু কিছু মাংস বিক্রি হয়নি, তাই সেগুলো ব্যাগে ভরে দোকান থেকে বেরিয়ে পড়বেন আর কি, এগুলো চিন্তাভাবনা করেছেন। দোকানের ঝাঁপ নামানোর পরে তিনি দেখলেন আশেপাশে পুরোপুরি নিঝুম হয়ে গেছে। তিনি বাজারের এক পাশে বসতেন। দোকানের এক পাশ থেকে রাস্তা চলে গেছে। এরপর আর কোনো দোকানপাট নেই। এরপরে রাস্তা আর একেবারে চিকন মাটির রাস্তা চলে গেছে দুই পাশের ফসলের মাঠ দিয়ে। ওই পথে তাকে আসতে হবে তার বাড়িতে। যাই হোক, তিনি তখন তার হাত মুখ ধুয়ে খেয়াল করলেন যে আশেপাশে কেউ নেই। পুরো বাজারটাই ফাঁকা হয়ে গেছে। তখন তিনি চিন্তা করলেন বেশি দেরি হয়ে গেল, কাস্টমারের আশায় বসে থেকে আর কি হবে, যাক মাংসগুলো নিয়ে বাসায় যাই, গিন্নিকে রান্না করতে বলবো। এই বলেই তিনি ব্যাগে ভরে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে দেখলেন আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। ঝিরিঝিরি বাতাস বইছে। সেখানকার বেশিরভাগ বাড়িঘরই ছিল মাটির তৈরি, আর সেগুলো অনেক পুরনো। সেগুলো দেখে তার কাছে অন্যরকম লাগছিল। একেবারে যে ভয় পাচ্ছেন বিষয়টা তেমন না। এমনিতেও ওনার রাতের বেলা একা বাড়ি ফেরার অভ্যাস ছিল না, কারণ আব্বাস আলী প্রতিদিনই বিকালের আগেই তার বাড়িতে চলে যেত। আবার কখনো কখনো যদি দেরি হয়ে যেত, বাজারে পরিচিত অনেক মানুষজন ছিলেন তাদের গ্রামের, যাদেরও বাড়ি ছিল ওইদিকে। তাদের সাথে কথা বলতে বলতে তিনি চলে আসতেন। সেখানে অনেক বাড়ি আবার একেবারেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেই সময়ের আমলে জমি জমার এত কদর ছিল না, মানুষও খুব বেশি একটা ছিল না, ফলে অনেক বাড়ি খালি পড়ে থাকত। চাঁদের আলোতে সে খালি বাড়িগুলো বেশ ভৌতিক মনে হচ্ছিল তার কাছে। অবকাঠামোগুলো যেন অদ্ভুত এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। এইভাবে দেখতে দেখতে তিনি কিছু পুরনো গাছও দেখতে পেলেন, যেগুলো খুব প্রাচীন। আর আবহাওয়াটা ছিল বেশ শুষ্ক, তবে সুন্দর হাওয়া বইছিল চারপাশে। তো এইভাবে করে তিনি আসছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন তার সামনে একটা গাছের ফাঁক থেকে একজন মানুষ উঁকি দিচ্ছে। মনে হচ্ছিল সে পেছন দিকে ঘুরে গাছের ফাঁকা দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আব্বাস আলী এটা দেখে একটু থতমত খেয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এত রাতের বেলা কে এইভাবে তার দিকে উঁকি দিচ্ছে। মনে হচ্ছে কালো রঙের জুব্বা পরা একজন। আরেকটু পর তিনি দেখলেন যে লোকটা উঁকি দিচ্ছিল সে আস্তে আস্তে বেরিয়ে এলো। বেরিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল, একেবারে রাস্তার মাঝখানে। এটা দেখার পরে আব্বাস আলী আরও ভীষণ ঘাবড়ে গেলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকটা ছিল বেশ উঁচু লম্বা। তিনি কাছে যেতে যেতে খেয়াল করলেন একটা অদ্ভুত গন্ধ আসছে। গন্ধটা সাধারণত আতর বা সুগন্ধি নয়, বরং কাঠ কয়লা পোড়ানোর মতো এক ধরনের উৎকট গন্ধ। মনে হচ্ছিল লোকটা যেন
কাঠ কয়লা পোড়ানোর জায়গায় বসেছিলেন, আর সেই গন্ধ তার গায়ে এখনো লেগে আছে। লোকটা তখন তাকে উদ্ধত জিজ্ঞেস করল, কি মিয়া, কেমন আছেন? কিন্তু খেয়াল করার মতো বিষয় হলো লোকটা তাকে সালাম দিল না। সাধারণত ওই এলাকার মানুষ দেখা হলে আগেই সালাম দেয়। এই বিষয়টা তার কাছে একটু অস্বস্তিকর লাগলো। আব্বাস আলী নিজে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? লোকটা তখন সালামের জবাব না দিয়ে শুধু বলল, আমি এখানকারই লোক আর এখানেই বাস করি। আব্বাস আলী একদম প্রায় তার কাছে চলে গিয়েছিলেন। দুজনের মধ্যে দূরত্ব ছিল প্রায় 1 ফিটের মতো। তখন তিনি বুঝলেন সেই উৎকট গন্ধটা আরও বেশি প্রকট হচ্ছে। লোকটার মাথায় একটা পাগড়ি বাঁধা, আর চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে তার মাথায় পড়ছিল, কিন্তু তার চেহারাটা ঠিক বোঝা যাচ্ছিল না, একদম অস্পষ্ট বোঝা যাচ্ছিল। মাথা, শরীরের আকৃতি সবকিছু বোঝা যাচ্ছে, তবে চেহারাটা অন্ধকারে ঢাকা। লোকটা তাকে জিজ্ঞেস করলো, আপনার ব্যাগে কি মাংস নাকি? আব্বাস আলী বললেন, হ্যাঁ মাংস। আজকে বিক্রি তেমন ভালো হয়নি, কিছু গোস্ত রয়ে গেছে, তাই বাসায় নিয়ে যাচ্ছি। কিন্তু আপনি এটা কেন জানতে চাইছেন? এইটা তো আমার ব্যক্তিগত জিনিস। লোকটা তখন বলল, ও আচ্ছা আচ্ছা, এটা কোনো কথা না। আসলে আমার দরকার ছিল আপনার সাথে, এজন্য আমি আপনার দোকানে আজকে আসতে চেয়েছিলাম, কিন্তু আসা হয়নি। আব্বাস আলী বললেন, আমার দোকান সবার পরে বন্ধ হয়েছে, আর আমি অনেক পরে বের হয়েছি। আপনি চাইলে আমার দোকানে আসতে পারতেন। লোকটা উত্তর দিল, না, ভাবলাম আপনি এদিক দিয়ে যাবেন, তাই এখানে অপেক্ষা করছি। তারপর আবার বলল, আমি কি আপনাকে চিনি? আপনার নাম কি? আব্বাস আলী বললেন, আমার নাম দিয়ে আপনার কি দরকার? লোকটা বলল, আমার নাম দিয়ে কি কোনো দরকার নেই, আমার দরকার হচ্ছে মাংস। আমি আপনার কাছ থেকে মাংস কিনতে চাই, তবে আমার দরকার হবে কালো খাসির মাংস, আর অনেক পরিমাণে। আব্বাস আলী একটু চিন্তায় পড়লেন, বললেন, অনেক মানে কতটুকু? লোকটা তখন বলল, প্রায় 3 মণের মতো। 3 মণের কথা শুনে আব্বাস আলী একদমই থতমত খেয়ে গেলেন। প্রায় 10 থেকে 15টা কালো খাসি লাগবে। তিনি বললেন, পুরো 3 মণই লাগবে? লোকটা বলল, হ্যাঁ, পরশুদিন অনুষ্ঠান, তাই মাংসের দায়িত্বটা আমি আপনাকে দিতে চাই। খাসিগুলো কেটে 3 মণ মাংস প্রস্তুত করবেন, আর মাংস আপনাকেই পৌঁছে দিতে হবে। আপনি পারলে বলেন, নয়তো আমাকে অন্য কোথাও দেখতে হবে। আব্বাস আলী চিন্তা ভাবনা করে দেখলেন যে অনেক বড় অর্ডার, এই অর্ডার হাতছাড়া করা যাবে না। আব্বাস আলী তখন বললেন, কোথায় পৌঁছে দিতে হবে? লোকটা তখন তাকে বলল, পৌঁছে দিতে হবে এই গ্রামে, তবে গ্রাম থেকে একটু বাইরে। ওই যে রাস্তা দিয়ে সোজা গেলে একটা দরগা আছে, দরগা পার হয়ে আরও মাইলখানিক গেলেই দেখতে পাবেন। সেখানে আমাদের সবাই থাকে এবং অনুষ্ঠানও সেই জঙ্গলের কাছেই। সেখানে এনে দিলেই হবে, তবে মনে রাখবেন মাংস আমাদের লাগবে সন্ধ্যার মধ্যে। আব্বাস আলী বললেন, ঠিক আছে, সন্ধ্যার মধ্যে আমি মাংস রেডি করে পৌঁছে দিতে পারবো। তবে আপনি যেহেতু এত বড় অর্ডার করেছেন এবং সবগুলোই কালো খাসি দরকার, তাই আগে থেকে খাসিগুলো কিনে সব দ্রুত রেডি করতে হবে এবং কিছু অগ্রিমও দিতে হবে। লোকটা বলল, ঠিক আছে, পুরো টাকা আগে দিলেও আমার কোনো সমস্যা নেই, আমি মাংস পেলেই হলো। লোকটা তখন তাকে একটা ব্যাগ হাতে দিল। আব্বাস আলী ব্যাগ নিয়ে দেখলেন চামড়ার খসখসে ব্যাগের মধ্যে টাকা রয়েছে। লোকটা বলল, গুনে নিন, এখানে টাকা আছে। আব্বাস আলী বললেন, অন্ধকার, এখানে আমি কিভাবে টাকা গুনবো? লোকটা বলল, চাঁদের আলো আছে, সমস্যা নেই, দেখে গুনে নিতে পারবেন। আব্বাস আলী একটু অস্বস্তিতে পড়ে গেল। রাতের বেলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা গুনতে লাগলেন তিনি। চাঁদের আলোতে ব্যাগটি খুলে দেখলেন পুরনো চামড়ার ব্যাগে মোটা টাকার বান্ডিল আছে। গুনে দেখলেন এখানে যথেষ্ট টাকা আছে। তিনি বললেন, এখানে তো অনেক বেশি টাকা আছে, এত টাকা দিয়ে আমি কি করব? লোকটা বলল, কোনো অসুবিধা নেই, টাকা যা আপনি খরচ করার করেন, টাকা পয়সা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনি হিসাব করে বাদবাকি টাকা মাংস দিয়ে আসার সময় আমাকে দিয়ে দিয়েন। আব্বাস আলী বুঝলেন মোটামুটি অনেক টাকা আছে। তিনি বললেন, আমার এত টাকা লাগবে না, আমি কিছুটা রাখছি, বাকিটা আপনি নিয়ে নেন। লোকটা বলল, সমস্যা নেই, আপনি পরে দিয়েন। এরপর লোকটা ফট করে ঘুরে হাঁটা শুরু করলো। আব্বাস আলী একদমই থতমত খেয়ে গেলেন। চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছিল কালো আলখাল্লা পরা সেই লোকটির ওপর। আব্বাস আলী কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন ঠান্ডা বাতাস বইছে। তিনি টাকা ব্যাগে ভরে কোমরে বেঁধে নিলেন। তারপর রওনা হলেন তার বাড়ির দিকে। বাসায় এসে তিনি তার স্ত্রীকে ডাকলেন। তার স্ত্রী তার পাশে বসলেন। তার বাড়ি ছিল চারদিকে দেয়াল দিয়ে ঘেরা, মাঝখানে একটি ঘর আর পাশেই রান্নাঘর। আব্বাস আলী তার স্ত্রীকে মাংসগুলো দিলেন। তিনি বললেন, বড় একটা অর্ডার আছে, প্রায় 3 মণ, আগামী 2 দিন অনেক পরিশ্রম করতে হবে। স্ত্রী তাকে বলে, এত অর্ডার হলে অন্যদের কাছে মাংস বিক্রি করবেন না? দোকান কি তাহলে বন্ধ থাকবে? আব্বাস আলী বললেন, আমার একটু কাজ বেশি পড়বে, তবে দোকান কি আর বন্ধ রাখা যাবে? কাউকে দিয়ে দোকানে বসিয়ে রাখতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে তিনি বিশ্রাম নিলেন। তার স্ত্রীকে বললেন খুব ভোরে তাকে জাগিয়ে দিতে, কারণ সকালে তার হাটে গিয়ে খাসিগুলো কিনতে হবে। তারপর তারা ঘুমিয়ে পড়েন এবং সকাল হলে
তার স্ত্রী তাকে ঘুম থেকে তুলে দেন। ভোরে উঠে গিয়ে তিনি হাটে চলে গেলেন। লোকটা তাকে এতগুলো টাকা অগ্রিম দিয়েছে, তাই অবশ্যই পছন্দ মতো ভালো মানের খাসি হাটে গিয়ে তিনি খুঁজতে থাকেন। অনেক খোঁজার পর অবশেষে পছন্দ মতো 14টি খাসি, কালো খাসি আর কি, তিনি কিনে ফেললেন। তারপর চিন্তা করেছেন 3 মণ মাংস আলাদা করে রাখার পর বাদবাকিটা তার দোকানে বিক্রির জন্য পাঠিয়ে দেবেন। কিন্তু অনেক সময় কেটে গেছে। তখন তিনি ঠিক করলেন যেহেতু এত ঝামেলা হয়েছে মাংস কেনার জন্য, তাই মাংসের দামটা ওই লোকটার থেকে একটু বাড়িয়ে নেবেন। তো খাসিগুলো নিয়ে তিনি তাদেরই গ্রামের একজন কৃষকের বাড়ির দিকে রওনা দিলেন। কৃষকের বাড়ি তার বাড়ির কাছেই। সেখানে একটি গোয়াল আছে। যদি কখনো বেশি গরু, ছাগল বা খাসি আনা হয়, সেখানে তিনি সেগুলো রাখতেন। আর রাস্তাটা ছিল ফসলের মাঠের পাশ দিয়ে ছোট্ট, এবং শেষ মাথায় পৌঁছালে বিশাল একটি গাছের পাশেই সেই কৃষকের বাড়ি। তো তিনি ফসলের মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। দুই পাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আসলে রাতের অন্ধকারই নেমে এসেছে। তিনি দেখতে পেলেন ফসলের মাঠের মধ্যে ছোট্ট মশার মতো পোকা একত্রিত হয়ে তার মাথার উপর দিয়ে যাচ্ছে। যারা গ্রামে থাকে তারা এই পোকাগুলো বিভিন্ন নামে ডেকে থাকে। উড়ুমাছি বা উড়ুপোকা নামে এরা পরিচিত। বিকেলের রোদের আলোতে মূলত এই পোকাগুলো মানুষের মাথার উপর বা বিভিন্ন পশু প্রাণীর উপর উঠতে থাকে। তবে পোকাগুলো কাউকে কামড়ায় না। মনে হচ্ছে সে পোকাগুলো অনেক বেশি পরিমাণে ঘন হয়ে আছে এবং তাকে থামানোর চেষ্টা করছে। আবার মনে হচ্ছে পোকাগুলো একসাথে জড়ো হয়ে বিভিন্ন আকৃতি নেওয়ার চেষ্টা করছে। আব্বাস আলীর গায়ে কাঁটা দিয়ে উঠল। তার কাছে এই ব্যাপারটা বেশ অস্বস্তি লাগলো। তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। অন্ধকার আরও ঘন হয়ে আসছিল এবং চাঁদের আলো সেই অন্ধকারে মিলছিল। একসময় তিনি কৃষকের বাড়িতে পৌঁছালেন খাসিগুলো নিয়ে। খাসিগুলো তখন ছটফট করছিল। তিনি বুঝলেন পেছন থেকে এই উড়ুপোকার সে বিশাল গোষ্ঠী এখনও তাদের সাথেই আছে। আব্বাস আলী তখন কৃষককে ডাকলেন। কিছুক্ষণ পরে কৃষক আসলেন। তিনি ঘর থেকে হারিকেন নিয়ে বের হয়ে আসলেন। মুখে বেজার ভাব, কারণ রাতের বেলা তাদের মূলত কাজ থাকে। কৃষক তাকে বললেন, আব্বাস ভাই, এত লেট করে কেন এলেন? আব্বাস আলী বললেন, একটি বড় অর্ডার আছে। সেই অর্ডারের খাসিগুলো কিনতে কিনতেই হাটে অনেক দেরি হয়ে গেছে। লোকটি তার জন্য একটি বিশাল গোয়াল খুলে দিল, যেখানে আব্বাস আলীর খাসিগুলো রাখা হবে। তিনি খাসিগুলো নিয়ে গেলেন সেখানে। কৃষকও পাশ দিয়ে আসছিলেন। মূল দরজার কাছে খাসিগুলো আনতে গিয়ে খাসিগুলো আর হাঁটছিল না। দুপা আটকে রেখেছিল এবং সামনের ফাঁকা দরজার দিকে তাকিয়ে ফুসফুস করছিল। আব্বাস আলী টানার চেষ্টা করলেন, কিন্তু খাসিগুলো এগোতে চাইছিল না। কৃষকও তখন অবাক হলো, বলল, হঠাৎ খাসিগুলো এমন করতেছে কেন? আব্বাস আলী বললেন, জানি না, এতক্ষণ তো নর্মালি ছিল। অনেক কষ্টের পর খাসিগুলোকে ভেতরে নিয়ে আসা হয়। ঘরে ঢোকানোর পরেও খাসিগুলো কিছুটা অস্থির হয়ে গেল ও ছটফট করছিল। তবে একটু পর তারা স্বাভাবিক হয়ে যায়। তাদের গোয়ালের দরজা মাটি থেকে প্রায় 1 ফিট উঁচু। উপরে খানিকটা ফাঁকাও ছিল। আব্বাস আলী একেবারে পেছনে ফিরে দেখলেন মশার ছাক গোয়ালের মধ্যে ঢুকে গেছে। তবে এর কারণে খাসিগুলোর কোনো সমস্যা হচ্ছে না, সবকিছুই স্বাভাবিক। যাই হোক, কথাবার্তা শেষ করে আব্বাস আলী বিদায় নিয়ে তার বাসার দিকে হাঁটতে লাগলেন। তার মাথায় চিন্তা ঘুরছিল যা ঘটছে তা নিয়ে। কেন খাসিগুলো এমন আচরণ করছিল, আর মশার কুণ্ডুলিটা কেন এমনভাবে তাদের পিছু নিতে নিতে সে গোয়ালে প্রবেশ করল। বাসায় ফিরে তিনি খুব ক্লান্ত। তিনি নিজেকে ফ্রেশ করে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে উঠলেন এবং আজকে তার অনেক পরিশ্রম করতে হবে। খাসিগুলো কেটে মাংস প্রস্তুত করার পর সেগুলো আবার জায়গা মতো পৌঁছে দিতে হবে। তিনি ভাবলেন তার পক্ষে একা এই কাজ করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। তাই তার মাংসের দোকানের কর্মচারীকে তার সাথে নিয়ে যাবে। ওকে নিয়ে গেলে সুবিধা হবে। খাসিগুলো বানাতে হবে এবং পরে মাংসগুলো নিয়ে যাওয়া খুব সহজ হবে। সে পরিকল্পনা অনুযায়ী তিনি তার কর্মচারী ওয়াকিলকে নিয়ে বের হলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা কৃষকের বাড়ি থেকে সে খাসিগুলো নিয়ে আসলেন। পশুগুলো কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। আব্বাস আলী তখন তার কাছে কিছুটা অন্যরকম অনুভূতি হলো। পরে তিনি খাসিগুলো কেটে সেগুলোর মাংস প্রস্তুত করলেন। এইভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আব্বাস আলী তখন সেগুলো নিয়ে যাওয়ার উপায় খুঁজতে লাগলেন। তিনি একটি বলদের টানা গাড়ি ভাড়া করলেন, যাতে মাংসগুলো সেখানে নিয়ে যাওয়া যায়। তিনি সেই গাড়ির ড্রাইভারকে বললেন, আজকে রাতের মধ্যে গাড়ি ফেরত দিতে পারবো না, কালকে নিয়ে আসবো। গাড়ির যে মালিক ছিল তিনি বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আব্বাস আলী মাংস তুলে তার সেই গাড়িতে রাখলেন। ওয়াকিল তাকে জিজ্ঞেস করলো, চাচা, রাত হয়ে গেছে, এত রাতে এই মাংসগুলো কোথায় নিয়ে যাবেন? আব্বাস আলী বললেন, চিন্তা করো না, মূল রাস্তা দিয়ে গেলে গ্রামের শেষে একটা দরগা আছে,
ওই দরগা পার হয়ে সামনে যেতে হবে। ওয়াকিল তখন তার কথা শুনে একটু ভয় পেয়ে যায়। সে তাকে বলে, চাচা ওই জায়গা তো অনেক ভয়ের, দিনের বেলাতে নাকি ওইখানে মানুষ তেমন একটা যায় না, ভয়ে কেউ ওই রাস্তাটা ব্যবহার করে না। আগে অনেকে গাছ কাটার জন্য ওই জঙ্গলে যেত, তবে এখন তারাও সেখানে আর যায় না, মানুষ ভয় পায় সেখানে যেতে। ওয়াকিল শুনেছে ওই জঙ্গলে খারাপ কিছু আছে। এই কথা শুনে আব্বাস আলী একটু হাসলেন। সে ওয়াকিলকে বললেন, এসব ফালতু কথা বাদ দে, গ্রামের মানুষ কত কিছুই বলে, এসব কি বিশ্বাস করতে হয় নাকি? এইসব চিনভূত বলতে কিছুই নেই, এগুলা মানুষেরা ভয় দেখানোর জন্য বলে। এইসব কথা বাদ দিয়ে কাজে মন দাও। ওয়াকিলও বেশ সাহসী ছিলেন। তারা সবকিছু গাড়িতে তুলে রওনা হলেন। আব্বাস আলী বললেন, গাড়ির উপরে তুমি বসে থাকো, কোনো অসুবিধা নেই। রাতের বেলা মৃদু বাতাস বইছিল। গরুর গাড়ির চাকার আওয়াজে গ্রামের রাস্তা ক্যাস ক্যাস শব্দ করছে। চারপাশে জনবসতি কম, অনেকের বাড়ি এখানে পরিত্যক্ত। যখন তারা সে রাস্তা ধরে এগোচ্ছিলেন, সামনের ঘাসে ঢাকা প্রান্তর চলে আসলো। দূরে গাছের লাইন দেখা যাচ্ছে, একদম জঙ্গলের মতো। কিন্তু সেখানে জমিগুলোতে কোনো ফসল চাষ হয় না, যার কারণে কোনো মানুষজন এখানে দেখা যাচ্ছে না। ওয়াকিল বলল, চাচা এখানে দরগা কোথায়? আব্বাস আলী তাকে বললেন, আমি আগে কখনো এত দূর আসি নাই, আমিও বুঝতে পারছি না, চল তাহলে সামনে গিয়ে দেখি। দুজন হাঁটতে হাঁটতে তাদের গাড়ি নিয়ে অনেক দূর চলে আসলেন। চারদিকে কোনো বাতি নেই, শুধু চাঁদের আলো। মাংসের বস্তার মধ্যে ভরা মাংসের গন্ধটাও প্রকট হয়ে আসছে। হাঁটতে হাঁটতে তারা বেশ ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু এখানেও কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। এক পর্যায়ে আব্বাস আলী বললেন, ওয়াকিল তুমি এক কাজ করো, এখানে 5 মিনিট থামো। ওয়াকিল তারপর এখানে তার গাড়িটা দাঁড় করালো। তারা বুঝতে পারলো তারা অনেক দূরে চলে এসেছে। রাত কতটা হয়েছে সেটা তাদের হিসাব নেই। গ্রামের লোকজন তখন এত সচেতন ছিল না, ঘড়ির কাঁটার বিষয়েও তেমন একটা মাথা ঘামাতেন না। হঠাৎ দূরে তারা একটি অবকাঠামো দেখা পেল, বড় গম্বুজের মতো। তারা বুঝতে পারলেন এটাই সেই দরগা। গাড়ি তখন ধীরে ধীরে দরগার কাছে গিয়ে পৌঁছালো। দরগার ভিতরে একাধিক লণ্ঠনের আলো জ্বলছিল, যার আলো দেয়ালে লেগে কাঁপছিল। আব্বাস আলীর মনে হলো, হ্যাঁ ঠিক জায়গায় তারা এসেছে। দরগার কাছে একজন লোক দাঁড়িয়েছিলেন, সাদা আলখাল্লা পরা, মাথায় বড় পাগড়ি ঝুলছে, তুষার শুভ্র লম্বা দাড়ি, কাপা কাপা আলোয় তার শরীরে পড়ছিল। তারা কাছে আসতেই লোকটা তাদের সালাম দিলেন। দূর থেকেও এত জোরে সালামের আওয়াজ শোনা গেল। তারপর আব্বাস আলী সেই সালামের উত্তর দিলেন। লোকটি জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? আব্বাস আলী বললেন, গ্রামের বাজারে আমার মাংসের দোকান, এই রাস্তার সামনে আমার একটি অর্ডার আছে, সেখানে মাংস পৌঁছে দিতে হবে। লোকটি তখন তাদের বলে, এই রাস্তার সামনে একটা পরিত্যক্ত কবরস্থান রয়েছে, এরপর ঝোপঝাড় এবং জঙ্গল, এখানে কোনো মানুষেরা থাকে বলে আমার তো মনে হয় না। আব্বাস আলী এই কথা শুনে একটু ভয় পেয়ে গেল। পরিত্যক্ত কবরস্থানের কথা শুনে তার গায়ে শিহরণ দিতে লাগলো। তিনি বুঝতে পারছিলেন না এখন তার কি করা উচিত। আব্বাস আলী তখন লোকটিকে বললেন, আমাকে একদিন আগে অর্ডার দেওয়া হয়েছে, তাই মাংস সেখানে পৌঁছে দিতে হবে। লোকটি তখন মৃদু হেসে মাথা নাড়ালেন এবং বললেন, আপনি চলে যান, এখানে মাংস দেওয়ার দরকার নেই। আব্বাস আলী তাকে জিজ্ঞেস করে, যে অর্ডার করেছিল সে কি আপনার পরিচিত নাকি? লোকটা তাকে উত্তর দেয়, না, এই ব্যাপারে সে কিছুই জানে না, তবে তার বাড়ি ফিরে যাওয়াটাই উত্তম। তবে আব্বাস আলী সে লোকটাকে কথা দিয়েছিলেন আজকে সন্ধ্যার মধ্যে মাংস পৌঁছে দেবেন। এমনকি সেই নির্দিষ্ট সময়ের অনেক দেরি হয়ে গেছে, আর পুরো টাকাটাও অগ্রিম নেওয়া হয়ে গেছে। এখন কোনো অনুষ্ঠান বাড়িতে যদি মাংস নিয়ে যাওয়া না হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। সব কিছু ভেবেচিন্তে আব্বাস আলী সে দরগার লোকটিকে বললেন, আমি ইতিমধ্যে অগ্রিম টাকা নিয়ে ফেলেছি, তাই আমার সেখানে মাংস পৌঁছে দিতেই হবে। তখন লোকটা তাদের দাঁড়াতে বলে ভেতর থেকে একটা লণ্ঠন নিয়ে এলেন। লণ্ঠনের উপরে দোয়া পড়ে ফু দিলেন। সে আব্বাস আলীকে বললেন, যেহেতু আপনারা যাবেন এবং এটা বলে ঠিক করেছেন, তিনি তাকে সহজ কিছু শিখিয়ে দিলেন এবং বললেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা মনে মনে পড়বেন এবং আলোতেই থাকবেন, আলোর বাইরে যাবেন না, আর যত তাড়াতাড়ি সম্ভব হয় সেখান থেকে ফিরে আসবেন। লোকটির এই ধরনের কথাবার্তা শুনে আব্বাস আলীও কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। সে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলেন। তিনি ওয়াকিলকে বললেন, থাক, চলো সামনে যাই। ওয়াকিল একটু ভয় পেল, বলল, চাচা সত্যিই কারো সামনে যাবেন? আব্বাস আলী বললেন, হ্যাঁ, মাংসগুলো পৌঁছে দিতেই হবে। গাড়ির সামনে থাকা বলদের পিঠে হাত বুলিয়ে তারা আবার হাঁটতে লাগলো। আব্বাস আলী হেঁটে যাচ্ছিলেন, দরগা পেছনে রেখে তারা সামনের রাস্তা ধরে এগোচ্ছিল। দুই পাশে বড় বড় গাছ, কোনো বসত বাড়ি নেই, উঁচু গাছ আর খোলা প্রান্তর। তারা যেন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে।
আব্বাস আলী আর ওয়াকিল চারপাশে তাকিয়ে অদ্ভুত কিছু অনুভব করছিলেন। ঘাসপালা ঘন হওয়ায় চারপাশে কুয়াশার মতো আস্তরণ চারপাশে ছড়িয়ে আছে। তারা যে লণ্ঠন নিয়ে এসেছিল তার আলো চারপাশে কিছুটা আলোকিত করেছে, তবে তার আলোটা খুবই ভুতুড়ে লাগছিল। একটা গুমট ভাব তৈরি হয়েছে চারদিকে। তবে আব্বাস আলী একটু নিশ্চিন্ত অনুভব করছিলেন, কারণ দরগা থেকে হুজুর দোয়া পড়ে লণ্ঠনে ফু দিয়েছে। তিনি ভাবলেন, যদি খারাপ কিছু থেকেও থাকে এই আলোর মধ্যে তারা আসতে পারবে না। এইভাবে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে তারা একটি খোলা প্রান্তরে পৌঁছালো। গাছপালা একদম পাতলা হয়ে গেছে এবং ছোট ছোট স্তম্ভ বা পাথরের অবশিষ্ট অংশ, যেগুলো খালি স্থানে ছড়িয়ে আছে। আব্বাস আলী বুঝলেন এটি হয়তো সেই পরিত্যক্ত কবরস্থান। তিনি আগে কবরের দোয়া পাঠ করলেন। এটি পড়ে তিনি সামনে এগিয়ে গেলেন। দরগার হুজুর সাহেব যা পড়তে বলেছিল সেটাও তিনি আস্তে আস্তে পড়লেন। কবরস্থান পার হওয়ার পরে আবারও ঘন গাছপালা দেখা দিল। দূরে একটি বড় মাঠ দেখা যাচ্ছে। অন্ধকারে তারা এটা বুঝতে পারছিলেন। মাঠের মধ্যে শব্দ শুনতে পেলেন তারা। মনে হলো কিশোর বয়সী ছেলেরা সেখানে খেলাধুলা করছে। তবে মানুষের চেহারা স্পষ্ট নয়, শুধু পা থেকে মাথা পর্যন্ত শুধু আকৃতি দেখা যাচ্ছে। মনে হলো তারা একটি বল নিয়ে বা কিছু নিয়ে খেলছে। তারা তখন গাড়ি নিয়ে সেই স্থানে দাঁড়ালো। হঠাৎ কিছু এসে তার পায়ের দিকে এসে পড়ল। আব্বাস আলী ভাবলেন, সম্ভবত এই বলটা যেটা দিয়ে ছেলেপেলেরা খেলাধুলা করছে সেইটা এখানে এসে পড়েছে। তিনি কোনো চিন্তাভাবনা না করেই সে বলটার দিকে দৌড়ে গেলেন এবং বলটাকে পা দিয়ে লাঠি মেরে সে মাঠের দিকে পাঠানোর চেষ্টা করলেন। কিন্তু এইটা আসলে কোনো বল ছিল না, ছিল একটা পাথর এবং খুবই শক্ত। লাথি মারার মুহূর্তেই তার পায়ে প্রচণ্ড ব্যথা লাগলো। ব্যথায় তিনি তাড়াতাড়ি বসে পড়লেন। মনে হলো তার পা ভেঙে গেছে। তীব্র ব্যথায় তিনি কোঁকানো শুরু করলেন। ওয়াকিল তখন এগিয়ে এসে বলল, চাচা কি হয়েছে? আব্বাস আলী তাকে বললেন, পায়ে প্রচণ্ড ব্যথা লাগছে। ওয়াকিল বলল, আপনি এখানে শুধু শুধু লাথি মারতে গিয়েছেন কেন? আব্বাস আলী তাকে বলে, আমি দেখলাম কিছু ছেলেরা মাঠে বল খেলছিল। হঠাৎ করে বলটা উড়ে এসে আমার সামনে পড়ে, তাই আমি সেটাকে লাথি মারতে তাদের কাছে দিতে চেয়েছিলাম। ওয়াকিল বলল, চাচা এইসব আপনি কি বলেন? আমি তো এখানে কাউকে দেখতে পেলাম না, আর এত অন্ধকারে এখানে বল খেলতে আসবে কে? আব্বাস আলী কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন, আমি কি তাহলে ভুল দেখলাম? আব্বাস আলী বুঝতে পারছিলেন না আসলে কি ঘটছে বা তিনি কি দেখলেন। চারপাশ হঠাৎ সরগম মনে হলো। ফিসফিসানির শব্দ তার কানে আসছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। ওয়াকিলও শিউরে উঠল এবং আব্বাস আলীকে বলল, চাচা ভয় লাগছে। মনে হচ্ছে এখানে কোনো প্রাণী আছে বা জঙ্গল থেকে কোনো বন্য প্রাণীরা আসছে। আব্বাস আলী শান্ত স্বরে বললেন, চুপ থাক, কিছুই হবে না। হতে পারে মাংসের ঘ্রাণের কারণে শিয়াল বা অন্য কোনো প্রাণী এখানে এসেছে। তিনি লণ্ঠন সামনের দিকে রেখে আস্তে আস্তে সামনের দিকে যেতে শুরু করলেন। ওয়াকিলও তার সাথে সাথে মাংসের গাড়িসহ যেতে শুরু করল। কিছুক্ষণ পর তারা খেয়াল করেন অন্ধকারে অস্পষ্ট অনেকগুলো অবয়ব তাদের দিকে আসছে। এই দৃশ্য দেখার পরে আব্বাস আলী এবং ওয়াকিলের গায়ে একদম কাঁটা দিয়ে উঠল। গাড়ির সঙ্গে বাধা বলদটি একদম অস্থির হয়ে উঠল। সে তার খুর মাটিতে ঠুকছে এবং নাক দিয়ে শব্দ করছে। মনে হলো বলদটা যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে। আব্বাস আলী তখন জোরে জোরে সে দরবারের হুজুরের শিখিয়ে দেয়া সে দোয়া পড়তে থাকলেন। হঠাৎ তারা পাশের গাছপালার আড়ালে একটি কণ্ঠ শুনল, কিরে তোরা তো দেরি হলো কেন? আমরা এখানে মাংস খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তুই এত দেরি করলি কেন? কণ্ঠটা আব্বাস আলীর কাছে পরিচিত নয়, তবে কিছুটা চেনা চেনা লাগছে। আব্বাস আলী একদম থতমত খেয়ে গেলেন, কারণ তাদেরকে সে লোকটা তুই করে বলছিল। তাদের পাশে দাঁড়ানো আরও একটি অবয়ব তাদেরকে বলল, মাংসগুলো এখানে রেখে চলে যা, আর কোনো কথা বলবি না। আব্বাস আলী তখন ওয়াকিলকে বললেন, মাংসের বস্তাগুলো নামাও। ওয়াকিল তখন তার কথা মতো বস্তাগুলো নামানো শুরু করল। তিনি তখন আস্তে আস্তে গিয়ে ওয়াকিলের সাথে হাত লাগালেন। তাদের রাখা সেই বলদের গাড়িটা সামনের দিকে রাখা। সেই গরুটিও বেশ অস্থির হয়ে গেছে, মাটিতে বারবার খুঁট ঠুকছে এবং মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই সে ছুটে যাবে। হঠাৎ পাশ থেকে ডাক এলো, এইদিকে আয়, এইদিকে আয়। আব্বাস আলী চিন্তা করলেন এর মানে কি, কে ডাকছে। তিনি আস্তে আস্তে হেঁটে সামনে গেলেন। তখন অন্ধকারে বসে থাকা সে লোকটি তাকে যে মাংসের অর্ডার দিয়েছিল সে তাকে বলে, তুই কি হিসাব ঠিকমতো ধরছিলি? আব্বাস আলী তখন একটু অস্বস্তিতে পড়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, হিসাব নিকাশ ঠিকমতো ধরবো না কেন? আমি আপনার কথা অনুযায়ী সব কিছু করেছি এবং অনেক কষ্ট করেছি, আমার অনেক সময় গেছে।
সব হিসাব ধরতে হবে, মাংসের দাম আগের মতো হবে না। লোকটি তখন বলল, তুই তো তখন বলছিলি আমি তোকে বেশি টাকা দিতেছি। আব্বাস আলী বললেন, না, বেশি দেওয়ার কথা না, হিসাব ধরছি ঠিকই, আর আপনি আমাকে তুই করে কথা বলছেন কেন? আব্বাস আলী এই কথাগুলো বলছিলেন অন্ধকারে গাছগাছালির আড়ালে তাকিয়ে। সেখান থেকে লোকটির কণ্ঠস্বরটি আসছিল, কিন্তু সামনে কাউকে দেখা যাচ্ছে না। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটি অবয়ব বের হলো, প্রায় 7-8 ফিট উঁচু, গায়ে আলখাল্লাপ ছড়ানো, আর চেহারাও অস্পষ্ট। অন্ধকারে অবয়ব একটি ধীরে ধীরে আব্বাস আলীর দিকে আসতে শুরু করে। আব্বাস আলীর ভয়ে একদম শরীরে কাঁপুনি ধরে গেছে। অবয়বটি তার সামনে এসে তার গালে জোর একটা চড় মারেন। তিনি ছিটকে গিয়ে দূরে গিয়ে পড়েন সেই গাড়ির উপরে। ওইখান থেকে শেষে একটি বস্তা ওয়াকিল নামাচ্ছিল। আব্বাস আলীর চড় খেয়ে গাড়ির ওপর গিয়ে পড়ার কারণে সে তীব্র ঝাঁকিতে বলদটা গাড়ি নিয়ে দৌড়ে ছুটে পালাতে থাকলেন। বলদ দুটো গাড়িটাকে নিয়ে কেন সামনের দিকে যাচ্ছে সেটা আব্বাস আলী বুঝতে পারছিলেন না। আব্বাস আলীর চোখের সামনেই সবকিছু ঘোলা মনে হলো। এক পর্যায়ে তিনি জ্ঞান হারালেন। তারপর অনেকক্ষণ পরে জ্ঞান ফেরার পরে তিনি খেয়াল করলেন তিনি একটা স্থানে শুয়ে আছেন। রাতের বেলা প্রচণ্ড ঝিঝি ডাকছে, চারিপাশে গাছগাছালি, লণ্ঠনের আলো তার মুখে পড়েছে, চোখ পিটপিট করছে, মুখে প্রচণ্ড ব্যথা। তিনি আস্তে করে তার গালে হাত দিলেন, দেখলেন যে তীব্র ব্যথা তার গালে। তারপর তিনি উঠে বসলেন। তার পাশে গাড়ি, সামনের দিকে লণ্ঠন জ্বলছে, বলদটি মাথা নিচু করে ঘাস খাচ্ছে। আশেপাশে অন্ধকার আর চারপাশে গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। চারপাশ দেখে তার আত্মা আরও শুকিয়ে গেল। আসলে আব্বাস আলী বুঝতে পারছিলেন না তিনি এখন কি করবেন। তিনি আস্তে করে উঠে বসলেন, দেখলেন আশেপাশে কেউ নেই। একদম ভয়ে তিনি দোয়া পড়ছিলেন। কিছুক্ষণ পরে তিনি দেখলেন তার সামনে, একদম সামনে সেই দরবারের হুজুর। সেই হুজুর কয়েক ফিট দূরে দাঁড়িয়ে আছেন। তাকে বললেন, তুমি কি ঠিক আছো? এখন চলো আমার সাথে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার এই বলদের গাড়িটা ঘোরাও। তিনি কোনো মতে উঠে ধীরে ধীরে গাড়িটা ঘোরালেন। তিনি বুঝলেন যেদিক থেকে আসছেন পেছনের দিকে এখন সেদিকেই তাকে যেতে হবে। সামনে অন্ধকার, কিন্তু আলখাল্লা পরা সেই হুজুরটি দাঁড়িয়ে আছে। তখন তিনি একটু সাহস পেলেন এবং বলদটাকে আস্তে আস্তে হাঁটানো শুরু করলেন। বলদটি সে হুজুরের পেছনে হেঁটে যাচ্ছে। আব্বাস আলী আস্তে করে গাড়ি ধরে বসলেন এবং সে হুজুরকে বললেন, আপনি এখানে বসবেন। তবে কোনো উত্তর আসলো না। সে চুপচাপ সামনের দিকে হেঁটে যাচ্ছে এবং তাকে অনুসরণ করেই বলদটা গাড়িটাকে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে কিছুটা দূরত্ব আছে। হুজুর এত দ্রুত হেঁটে যাচ্ছেন যা আব্বাস আলীর কাছে বেশ অবাক লাগলো, কারণ একটা সাধারণ মানুষের পক্ষে এত দ্রুত হেঁটে যাওয়া সম্ভব না। হাঁটতে হাঁটতে একসময় অনেকক্ষণ পরে তারা সে খোলা জায়গায় পৌঁছালেন এবং দেখলেন অন্ধকারের রাস্তাটার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটি মানুষ। হুজুর ওই জায়গাটায় পৌঁছে হাত দিয়ে ইশারা করে আব্বাস আলীকে তার গাড়ি থামাতে বললেন। আব্বাস আলী গাড়ি থামান এবং বলদটাও থেমে যায়। দূরে দাঁড়িয়ে থাকা হুজুর আব্বাস আলীকে বললেন, একে তুমি গাড়িতে তুলে নাও। আব্বাস আলী বুঝতে পারছে না অন্ধকারে এটা কে দাঁড়িয়ে আছে, আর হুজুরই বা তাকে নেয়ার কথা বলছে কেন। তো তিনি হুজুরকে কোনো প্রশ্ন না করে সেই লোকটার সামনের দিকে এগিয়ে গেলেন এবং সেখানে গিয়ে সে ওয়াকিলকে দেখতে পেলেন। ওয়াকিলের মাথা পেছন দিকে ঘোরানো। ওয়াকিল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তার পা মাটির মধ্যে গেড়ে আছে। মনে হলো কেউ তার মাথা পেছনের দিকে ঘুরিয়ে মটকে দিয়েছে এবং তাকে নেয়ার জন্যই হুজুর গাড়ি দাঁড় করিয়েছেন। তবে এটা দেখার পরে আব্বাস আলী আর সহ্য করতে পারলেন না। তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। তারপর তিনি দৌড়ে সেখানে গিয়ে ওয়াকিলকে জড়িয়ে ধরলেন। ওয়াকিলের শরীর একদম শক্ত হয়ে গেছে, খুবই বীভৎসভাবে তাকে মারা হয়েছে। আব্বাস আলী অনেক কষ্ট করে মাটি থেকে ওয়াকিলের লাশ টেনে তুলে তারপর তাকে বলদের গাড়িতে শুইয়ে দেওয়া হয়। ওয়াকিলের লাশ গাড়িতে তোলার পর আব্বাস আলী তার গাড়ি নিয়ে দ্রুত হাঁটা শুরু করে। তিনি দেখলেন সামনের দিকে সে হুজুরটা হেঁটে যাচ্ছেন। তখন তিনি এটা ভেবে অবাক হলেন যে এমন পরিস্থিতিতে এই হুজুর কোথা থেকে আসলেন। এমন জায়গায় তো কারোরই আসার কথা নয়। চারপাশটা শুধুই নীরব এবং নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ চারপাশ থেকে ভেসে আসছে। একসময় হাঁটতে হাঁটতে সে হুজুর দরগার কাছে পৌঁছালেন। গেটের কাছে দাঁড়িয়ে সে বাগানের দিকে তাকিয়ে বললেন, এইবার চলে যাও, আগেই মানা করেছিলাম ওইখানে যেতে হবে না। আজকে আমি না আসলে তোমার অবস্থা খুব খারাপ হতো। তুমি এখানে যে বদজিনেরা বসবাস করে তাদের জন্য মাংস নিয়ে গেছো, আবার তাদের সাথে হিসাব কিতাবও এলোমেলো করেছো। তারা কিন্তু তোমাকে ছাড়বে না। আজকে বেঁচে গেছো তো কি হয়েছে, পরবর্তীতে যখন সুযোগ পাবে তারা তোমাকে আবার ধরবে। এখন তোমার বাসায় চলে যাও
এবং বাসায় গিয়ে ছেলেটাকে সঠিকভাবে দাফন সম্পন্ন করো। এমনকি 2-3 দিন বাড়ির বাইরে যেও না, এমনকি তোমার মাংসের দোকানেও না। সবকিছু শোনার পর আব্বাস আলী খেয়ালে ডুবে গেলেন এবং ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন। বাড়িতে পৌঁছানোর সময় তার কোনো খেয়াল ছিল না। তার গ্রামের বাড়ির ঘর দেখা মাত্রই তিনি চিৎকার শুরু করলেন। চিৎকার শুনে আশেপাশের ঘর থেকে কিছু পুরুষ বের হয়ে এলেন, হাতে লাঠি এবং বিভিন্ন কিছু নিয়ে। তারা দেখতে পেলেন আব্বাস আলী চিৎকার করছে। দেখলেন গাড়ির উপর পড়ে আছে ওয়াকিলের দেহ। আব্বাস আলী একদম বিস্মিত, তার এক পাশের গাল কালো হয়ে গেছে। সবাই তখন তাড়াতাড়ি তাকে সাহায্য করে এবং আব্বাস আলী সেখানে জ্ঞান হারান। পরে তিনি জ্ঞান ফিরে পেলেন। এরপর সবাইকে সবকিছু খুলে বললেন। ওয়াকিলের সঠিকভাবে দাফন সম্পন্ন করা হয়। দীর্ঘদিন তিনি জ্বরে ভুগেছিলেন এবং অসুস্থও ছিলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওঝা কবিরাজদের দিয়ে আব্বাস আলীর চিকিৎসা করানো হয়। আস্তে আস্তে গ্রামের চিকিৎসা নিয়ে কবিরাজের সাহায্যে আব্বাস আলী সুস্থ হয়ে ওঠেন। তবে তিনি জানতে পারেন তাদের গ্রামের শেষে যে দরগাটা রয়েছে সেটা নাকি বহু কাল ধরে পরিত্যক্ত এবং এর আশেপাশে জমিজমা ঘরবাড়ি এমনকি কবরস্থানও পরিত্যক্ত। দিনের বেলাতে সেখানে কোনো মানুষ যায় না। আব্বাস আলী বুঝতে পারেন দরগার ভেতরে তিনি যে হুজুরকে দেখতে পেয়েছিলেন এবং যার জন্য উনি ওনার জীবন নিয়ে ফিরতে পেরেছিলেন সেও কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল ভালো শ্রেণীর একজন জিন, যে কিনা শুরু থেকেই আব্বাস আলীর ভালোর জন্য তাকে সেখানে যেতে নিষেধ করেছিল। অসুস্থতার পর থেকেই তিনি ব্যবসা অন্যত্র সরিয়ে নেন। সন্ধ্যার পরে কখনো দেরি করতেন না। মাংস বিক্রি না হলেও সে সময় মতো বাড়িতে চলে আসতেন। এইভাবে আব্বাস আলীর ব্যবসা চলত। এটাই ছিল আব্বাস আলীর জীবনের ঘটা একটি বাস্তব সত্য ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সবাইকে অনুরোধ করছি আমাদের ভূতের গ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কারণ আমাদের চ্যানেলটি নতুন, তাই আপনাদের সহযোগিতা না পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। এবং আপনি চাইলে আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো সত্যবয়ের ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন bhutergram@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের দ্বিতীয় ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি একটি প্রত্যন্ত গ্রামকে কেন্দ্র করে ঘটেছিল, আর এই ঘটনাটি ছিল বেশ আগে। তো ঘটনাটি যাদের সাথে ঘটেছিল তারা ছিল 2 ভাই, কামাল এবং ইসমাইল। তো তারা গ্রামের গৃহস্থ পরিবারের সন্তান ছিলেন। তাদের গ্রামের বেশিরভাগ পরিবারই কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, আবার মাছ ধরাটাও তাদের একটা অন্যরকম নেশা ছিল। তো তাদের যে গ্রামটা ছিল সেটা ছিল একটা নদীমাতৃক গ্রাম। কেউ কৃষিকাজ করে, কেউ বা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। কামালরা দুজনেই বয়সে তরুণ, মানে কামাল আর ইসমাইল, তাদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 2 বছরের। এক ভাইয়ের বয়স 18 আর এক ভাইয়ের বয়স 20। তারা দুজনেই বাবার কৃষিকাজে বেশ সহযোগিতা করত। ভালো সময় কেটে যাচ্ছিল তাদের। খুব সুন্দর ছিল তাদের গ্রাম। এরকম একটা জায়গা, সবুজের ছাওয়া চারদিকে, আবার বুক চিরে বয়ে গেছে নদী। খুব ভালো সময় কাটাতো তারা 2 ভাই। কাজের ফাঁকে তারা আড্ডাও দিত এবং বসে থাকতো নিজেদের মতো করে। তো এরকম একটা জায়গায় হঠাৎ করেই বন্যা আসে, আর বন্যাটা তখন পুরো দেশব্যাপী হয়। সেই বন্যায় অনেক কিছু ডুবে যায়, আর এটা 90-এর দশকের ঘটনা, সম্ভবত 1998 সালের। তখন এই বন্যাতে সবকিছুই ডুবে যায়। বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কামালদের বাড়ি ছিল একটা উঁচু জায়গায়। মোটামুটি বেশ উঁচু জায়গায় বাড়ি হওয়া সত্ত্বেও তাদের টিনের ঘরে পানি উঠে যায়। এমন অবস্থা হয়েছিল যে তারা ঠিকমতো এখানে থাকতে পারছিল না। তাদের চৌকির গোড়া পর্যন্ত পানি এসে পড়েছিল, মানে পুরো চৌকি ডুবে নাই, কিন্তু চৌকির পায়েগুলোতে পানিতে ডুবে গিয়েছিল। তখন কামালের বাবা মা আর কামালের নানা ছিল তাদের সঙ্গেই। সবাই বেশ কষ্টে ছিল। কামালের নানা ছিলেন বৃদ্ধ বয়স, তিনি খুব কষ্ট পাচ্ছিলেন সেই সময়ে। সবাই অনেক ভয়ে ছিল কখন পানি আরও উপরে উঠে যায়। এর মাঝেই তারা একটা কাজ করলো। নৌকা দিয়ে ঘুরে তারা গ্রামের কাছে একটা উঁচু জায়গা খুঁজে পায়, কিন্তু সেই জায়গাটা ছিল গাছগাছালিতে ছাওয়া, অনেকটা বনাঞ্চলের মতো। তার এক পাশেই ছিল একটা ম্যানগ্রোভ ফরেস্টের মতো অবস্থা। সেখানে পানি উঠে আবারও নেমে যেত, আর সেই উঁচু জায়গার পাশেই ছিল একটা পুরনো কবরস্থান। গ্রামের মানুষেরা তাদের অনেক জিনিসপত্র যেগুলো নষ্ট হয়ে যাবে বা পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হবে সেগুলো এনে সেখানে রাখত। কামালরাও তাদের কিছু জিনিস সেখানে রেখেছিল। তাদের একমাত্র চিন্তার ব্যাপার ছিল পানি যদি হঠাৎ করে আরও বেড়ে যায়। তো এই চিন্তাভাবনা নিয়েই তারা দিন পার করছিল। তো একদিন রাতের সময় ঘুমের কোনো অবস্থা নেই, সবাই ভয়ে আছে, কারণ এরকম একটা দুর্যোগের সময় নাকি তখন ডাকাত আসতো এবং ডাকাতিও হতো। এই জন্য তারা পালা করেই পাহারা দিত। কামাল ইসমাইল 2 ভাইও
পালা করে রামদা নিয়ে বসে থাকতো। যদি ডাকাত আসে তাহলে তাদেরকে প্রতিহত করবে। তাদের বাবা ঘুমাতো, আবার তার বাবা যখন জাগতো তখন দুই ভাই ঘুমাতে যেত এবং পালা করে ঘুমাতো তারা। এর মাঝে মানবেতর জীবন কাটাচ্ছিল কামাল এবং ইসমাইলের পরিবার। এমনভাবে পানি উঠে গেছে যে নৌকা ছাড়া কোথাও যাতায়াত করা সম্ভব না। তাদের নানা খুব খারাপ অবস্থায় ছিল, বৃদ্ধ মানুষ, অসুস্থ, তার উপরে নড়াচড়া করতে পারছিলেন না। তার মায়ের মনও বেশ খারাপ ছিল, বাবাও বেশ চিন্তিত হচ্ছিলেন। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে নৌকায় করে তাদেরকে দূরে যেতে হতো। তাদের একটা ছোট নৌকা ছিল যেটা মাছ ধরার জন্য ব্যবহার করা হতো। সেই নৌকাতেই তারা সব করত, রান্না, খাবারের প্রস্তুতি সবকিছু সেই নৌকাতেই হতো। টুকিটাকি রেশন সে নৌকা দিয়ে তারা কিনে আনতে পারত বা পাড়ে গেলে রিলিফের সাহায্য পেত, সেগুলোই তারা এনে রাখত। কারণ বন্যা হলে আর কোনো উপায় থাকতো না, আশেপাশে কোনো কিছু কেনার মতো জায়গাও ছিল না। তাদের শুকনো আসবাবপত্র তারা ওই উঁচু কবরস্থানের পাশে রেখে এসেছিল। তবে গ্রামের সবাই একসাথে সেখানে থাকতে পারত না, কারণ ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা। সবাই মিলে যদি ওঠে মানুষজন বেশি হয়ে যাওয়ার কারণে সমস্যা হতো। তাই ছোট্ট একটা মাচানের মতো করে একজন মানুষকে সেখানে পাহারায় রাখা হতো। সবারই সবকিছু জিনিসপত্র সেখানে রাখা ছিল যাতে কোনো কিছু চুরি না হয়ে যায়। এইভাবে একদিন সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি দেখে সবাই ভয় পেয়ে গেল, কারণ তারা জানে অতিবৃষ্টির কারণে বন্যা শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে মানে পানি আরো বাড়বে। 2-3 দিন আগে পানি সামান্য কমেছিল কয়েক ইঞ্চি, তবে বৃষ্টির কারণে মনে হচ্ছে আবারও পানি বাড়তে চলেছে। তাদের মনে আবারও ভয় শুরু হয়েছে। তার উপর প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছিল নিম্নচাপের মতো কিছু একটা হচ্ছে। ভয়ঙ্কর অবস্থা এবং বিরক্তিকর হয়ে উঠল। এরকম অবস্থায় হঠাৎ করে ওই দিন কামাল আর ইসমাইল বসেছিল বাইরে, মানে ঘরের দরজার কাছে। বৃষ্টির ছাপটা তাদের মুখে লাগছিল। দুই ভাই বেশ বিপর্যস্ত। এই সময় হঠাৎ তাদের মা ভেতর থেকে চিৎকার শুরু করলো। কি হয়েছে? মা চিৎকার করছে কেন? তারা দ্রুত ঘরে গেল এবং দেখল তাদের বাবা মায়ের পাশে দাঁড়িয়ে আছে, আর নানার বিছানা যেটা ছিল চৌকির কাছে, সেখানে গিয়ে তারা দেখে নানার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ভয়ঙ্কর এক অবস্থা। বোঝা গেল নানাকে সাপে কামড়িয়েছে। তাড়াতাড়ি দুই ভাই নানাকে ধরল। নানার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, শরীরও খুব খারাপ হচ্ছে। সাপ খুঁজতে গিয়েও সেখানে কোথাও সাপ পাওয়া গেল না। যে কোনো সময় একটা খারাপ কিছু হয়ে যাবে। নানাকে তারা টেনে নিয়ে নৌকায় তুলল। বোঝা যাচ্ছিল নানার বাঁচবেন না। সত্যি নৌকায় তুলতেই তারা বুঝতে পারল নানার হার্টবিট নেই, শরীর ঠান্ডা আর শক্ত হয়ে যাচ্ছে। এমন সময় বৃষ্টি পড়ছে। তারা তাড়াতাড়ি নানাকে ত্রিপল দিয়ে ঢেকে রাখল। এখন কি করা যায়? তখন তাদের বাবা বলল, পাশেই কবিরাজের বাড়ি আছে, নানাকে সেখানে নিয়ে যাও। তখন দুই ভাই নৌকায় নানাকে শুইয়ে দিল। তার বাবা অসুস্থ হওয়ার কারণে তাদের সাথে যায় না। ছইয়ের নিচে নানাকে রাখল, চারপাশে পলিথিন দিয়ে ঢেকে দিল যাতে ভিজে না যায়। তারপর বৃষ্টি ঝড়ের মধ্যেই নৌকা বাইতে বাইতে তারা কবিরাজের বাড়িতে পৌঁছালো। কবিরাজ তখন ঘর থেকে বাইরে এসে তাদের নৌকার কাছে এলো এবং নানাকে দেখে বলল, তোমাদের নানা তো আর নাই, উনি মারা গেছে। আর কিছুই করার নেই। ওনার বয়স একটু বেশি ছিল, শরীর এমনিতেই দুর্বল ছিল। এর উপরে সাপের কামড়ের ধকল নানা সহ্য করতে পারেনি। তারপর কবিরাজ বলল, এখন আর কি করার আছে, দাফন করো। ওই যে সামনে উঁচু জায়গাটার পাশে যে কবরস্থান আছে ওইখানে যাও। আমি দেখি কবর খোঁড়ার জন্য কাউকে বলে পাঠাতে পারি কিনা, এবং আমিও সেখানে আসছি। নানার মৃত্যুতে দুই ভাইয়ের মন ভীষণ খারাপ হয়ে গেল। তারা নানাকে অনেক ভালোবাসত। কান্না করতে করতে নৌকা নিয়ে তারা আবার ফিরল। বাসায় গিয়ে তারা খবর দিল। সবাই তখন কান্নাকাটি শুরু করলো। তখন আর কিছুই করার নেই, নানাকে দাফন করতে হবে। কামাল আর ইসমাইল তাদের বাবাকে বলল, আমরা যাই নানাকে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করি। কবিরাজ বলেছে সেও লোকজন নিয়ে সেখানে আসবে, কিন্তু বাসায় কাফনের কাপড়ও নেই। তাই পরিষ্কার একটা চাদর তারা নিয়ে নিল। নানাকে তারপর পুরোপুরি ঢেকে দেওয়া হলো। নৌকার ছোঁয়ের ভেতরে রেখে তারা চারপাশে পলিথিন দিয়ে আটকিয়ে দিল যাতে পানি না ঢোকে। বৃষ্টিও তখন হালকা হালকা পড়ছিল। তারা রওনা দিল। নৌকায় কবর খোঁড়ার জন্য শাবল আর কিছু প্রয়োজনীয় জিনিস তারা নিয়ে নিল। মন খারাপ করে দুই ভাই নৌকা বাইতে বাইতে যাচ্ছিল। পানি এতটাই উথাল পাতাল খাচ্ছিল যে নৌকা একবার উপর উঠছে, একবার নিচে নামছে। বাতাসের কারণে ঢেউ নৌকাকে দোলাচ্ছিল। তাদের মাথায় শুধু ঘুরছিল বাবা মায়ের মনের অবস্থা এখন কেমন হতে পারে। এটাও তাদের ভীষণ কষ্ট দিচ্ছিল। নৌকা নিয়ে যেতে যেতে একসময় তাদের চোখে পড়ল সেই উঁচু স্থানের দিকে। জায়গাটা রাতের বেলা তারা চিনতে পারল।
যেহেতু তারা এলাকারই মানুষ, কিন্তু বাইরের কেউ হলে হুট করে রাতের বেলায় বন্যার পানির মধ্যে এই জায়গাটা তারা বুঝতেই পারত না। তাদের হাতে হারিকেন ছিল। নৌকাটি সেখানকার পাড়ে ভিড়ানো হলো। ছিটাফোঁটা বৃষ্টি পড়ছিল। নৌকার ছোঁয়ের গায়ে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছিল। বৃষ্টির ফোঁটা পানির মধ্যে পড়ে টপটপ শব্দ হচ্ছিল। পুরো দৃশ্যটা দেখে কামাল ইসমাইলের মনে হচ্ছিল অন্যরকম একটা জায়গা। দুই ভাই মিলে পাড়ে তখন নৌকা ভেড়ায়। সেই কবিরাজ বলেছিল সে মানুষ পাঠাবে কবর করার জন্য, কিন্তু সে বন্যার সময় সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। এর উপরে আবহাওয়া প্রচুর খারাপ, চারপাশে বৃষ্টি পড়ছে। তো দুই ভাই মিলে নানার মৃতদেহটাকে নৌকা থেকে বের করলো, কিন্তু মৃতদেহ সংরক্ষণ করে রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না। তার উপর বৃষ্টি হচ্ছে, একেবারে প্রতিকূল আবহাওয়া। দুই ভাই অনেক কষ্টে মৃতদেহটাকে টেনে টেনে পাড়ে তুলল। শরীরটা ভারী হয়ে গিয়েছিল। তারপর তারা নৌকাটাকে টেনে তীরের কাছে বেঁধে রাখলো, যাতে নৌকাটা ভেসে না যায়। এরপর মৃতদেহ নিয়ে তারা উপরে উঠল। অনেক কষ্ট হচ্ছিল দুই ভাইয়ের, দেহটা ভারী এবং ভেজা। উপরে গিয়ে তারা দেখলো একটা ছাউনি আছে। ওইখানে সাধারণত মানুষ থাকে যে কিনা এখানে পাহারা দেয়, কিন্তু সেই সময় গিয়ে কাউকেই পাওয়া গেল না। চারপাশে অন্ধকার এবং কোনো বাতিও নেই। তারা হারিকেন নিয়ে গিয়েছিল। হারিকেনটা রেখে তারা দেখে সেখানে একটা চৌকি পাতা আছে, মানে যিনি পাহারা দেন তিনি এখানে বসেন। তারপর নানার দেহটাকে তারা সেই চৌকির উপর শুয়ে রাখলো। দুই ভাই চৌকিতে বসে হাঁপাচ্ছিল, পুরো শরীর ভিজে গিয়েছিল, তাই গামছা দিয়ে তারা শরীর মুছছিল। ইসমাইল তার ভাইকে কামালকে জিজ্ঞেস করে এখন কি করবি। কামাল তাকে উত্তর দিল, এখন আর কি করার আছে, যদি কেউ না আসে তাহলে তো সমস্যা। আমরা তো শাবল আর কোদাল নিয়ে এসেছি, চল আমরাই গিয়ে কবর খুঁড়তে থাকি। কেউ আসলে ভালো, আর না আসলে আমরাই কবরটা খুঁড়ে ফেলব। বৃষ্টি পড়ছিল, তাই সন্দেহ ছিল কেউ হয়তো আসবে না। যদিও গ্রামের মানুষজন খুবই আন্তরিক, সবার মধ্যে বোঝাপড়া ভালো, তবুও দুই ভাই ভরসা করতে চাইছিল না কারোর উপর। তারা নানার মৃতদেহটাকে বিছানার মতো জায়গায় শুইয়ে চাদর দিয়ে ঢেকে রাখল। এর মধ্যে তাদের ভয় ছিল আশেপাশে যদি শিয়াল বা কুকুর আসে তবে সমস্যা হবে। এমনিতেই বন্যার সময় এই উঁচু জায়গাতে শিয়ালের যে বসবাস রয়েছে এটা নিশ্চিত। যাই হোক, তারা হারিকেন রেখে নৌকায় গেল। নৌকার তলা থেকে কোদাল আর শাবল নিয়ে তারা আবার ফিরে এলো। এসে দেখলো মৃতদেহ ঠিক আগের মতোই আছে। তখন ইসমাইল বলল, আমরা একসাথে মিলে কাজ করি। কামাল বলল, না, এক কাজ কর, তুই আগে নানার লাশের পাশে বসে থাক, আমি কবর করতে চাই। কারণ এখানে বসে পাহারায় থাকাটা দরকার। এখানে শিয়াল কুকুর আসতে পারে, আবার তো এটা কবরস্থানও। তুই থাক পাহারায়, আমি যাই। ইসমাইল বলল, আচ্ছা ঠিক আছে, তুই যা। কামাল এটা হারিকেন হাতে নিয়ে এটা বলে একটা কোদাল নিয়ে ভেতরে কবরস্থানের দিকে রওনা দিল। পুরো ব্যাপারটা খুবই দুঃসাহসিক। রাতের বেলা চারপাশে পানি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পুরনো কবরস্থান, সেখানে গিয়ে কবর খোঁড়া আসলে বেশ ভয়ঙ্কর ব্যাপার। কারণ সাপও থাকতে পারে সেখানে, শিয়াল বা কুকুরও থাকতে পারে। তাছাড়া মানসিকভাবে ওরা তখন ভীষণ বিপর্যস্ত। যাই হোক, কামাল গেল হারিকেন হাতে নিয়ে। ভেতরে ঢুকে দেখে চারদিকে একেবারে নীরব, কেবল বৃষ্টির পটপট শব্দ পড়ছে পাতার উপর। গাছের ছাল বেরিয়ে পানি ঝরছে। এইভাবে এগোতে এগোতে কামাল এক পর্যায়ে একটা জায়গায় এসে পৌঁছালো এবং বুঝলো এখানে কবর খোঁড়া যাবে। তাই হারিকেনটা পাশে রেখে কোদাল নিয়ে কবর খোঁড়া শুরু করলো। ওইদিকে ইসমাইল বসে আছে নানার মৃতদেহ নিয়ে এবং অপেক্ষা করছে হয়তো অন্য কেউ আসবে কবর খুঁড়তে, কিন্তু কেউ আসছিল না। অনেক সময় পার হয়ে গেল, প্রহর গড়িয়ে এলো, তবুও কামাল ফিরছে না। অনেকক্ষণ পরে ইসমাইল চিন্তা করলো সে গিয়ে দেখবে, এতক্ষণ পরেও কেন আসছে না কামাল। ঠিক তখনই গাছগাছালির আড়াল থেকে বের হয়ে আসলো কামাল। তার হাতে কোদাল, ভিজে একেবারে একাকার এবং ক্লান্ত। সে বলল, আমি অনেকক্ষণ ঘুরেছি, হাত পা শরীর সবকিছু একদম ব্যথা হয়ে গেছে, এবার তুই যা, আমি এখানে বসে নানার লাশ পাহারা দিই। ইসমাইল বলল, আচ্ছা তুই থাক, আমি যাই। তারপর ইসমাইল গেল কবর খুঁড়তে। ইসমাইল হেঁটে হেঁটে রওনা দিল হারিকেন নিয়ে। সেখানে যাওয়ার পর সে একটা জায়গায় গিয়ে দেখল, হ্যাঁ, এখানে মাটি খোঁড়া হয়েছে, অর্ধেক ফেলে রাখা হয়েছে। মনে হলো অনেকক্ষণ ধরে কবর খুঁড়ছিল ইসমাইল। ইসমাইল তখন হারিকেনটা একটা পাশে রেখে একটু ঘা ঝাড়া দিয়ে আবারও মাটি কাটা শুরু করলো। কিছুক্ষণ কাটার পর তার মনে হলো একটু ধূমপান করলে তার একটু ভালো লাগবে, কারণ ইসমাইলের একটু স্বভাব ছিল ধূমপানের। তাই কোদালটা রেখে সে তার লুঙ্গির পোষ থেকে প্লাস্টিকের পলিথিন দিয়ে মোড়ানো একটা বিড়ি বের করলো। সেটা ধরানোর জন্য সে একটা কোনায় গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই সে কিছু একটার সাথে হোঁচট খেল এবং হোঁচট খাওয়ার পরে সে নিচে পড়ে যায়। উঠে দাঁড়িয়ে ভাবলো, কিসের সাথে আবার হোঁচট খেলাম।
আবার ফিরে এসে দেখে জায়গাটা নরম কিছু একটা, তবে অন্ধকারে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। সে ম্যাচ বের করলো, করে জ্বালালো। আলো জ্বলতেই তার সারা শরীর একদম ঠান্ডা হয়ে গেল। সে দেখলো যার সাথে হোঁচট খেয়েছে সেটা আসলে কামাল। কামাল এখানে পড়ে আছে এবং ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার কোনো হুঁশ নেই। হা করে একদম তাকিয়ে আছে অন্যদিকে। ম্যাচের আগুনটা শেষ হয়ে আসলে হাতটা ছ্যাঁকা খাওয়ার মতো হলে সেই সময় ইসমাইল তাড়াতাড়ি করে আগুন ফেলে দিল। ভয়ে একেবারে নিচু হয়ে সে কামালকে ডাকলো, এই ভাই, এই ভাই, কি হয়েছে তোর? বারবার গলার কাছে হাত দিল। বুঝলো হ্যাঁ, কামালের হার্টবিট ঠিক আছে, সে এখনো বেঁচে আছে। ইসমাইল তাকে বারবার ডাকলো, ভাই কি হয়েছে তোর? তারপর কামালের চোখে পানি ছিটালো, মুখে হাত বোলালো। একটু পর কামাল কাঁচতে কাঁচতে জেগে উঠল। জেগেই বলল, ভাই তুই ঠিক আছিস? ইসমাইল বলল, হ্যাঁ ভাই। কামাল তখন কাঁপা কাঁপা গলায় বলল, তুই দেখেছিস? তুই দেখেছিস সেইটাকে? কামাল বলল, কি কি দেখব? তারপর কামাল তাকে বলে, অনেকক্ষণ ধরে কবর খোঁড়ার পরে আমার মনে হলো গাছের ওপর থেকে একটা মানুষের মতো কিছু নেমে এসে আমার গলা চেপে ধরল, তারপর আমাকে এখানে ফেলে দিল। শুনে ইসমাইল অনেক ভয় পেয়ে গেল। বলল, তাহলে নানার পাশে আমি কাকে বসিয়ে রাখলাম? বলেই সে তাড়াতাড়ি কামালকে টেনে তুলল। তারা তারপর দৌড়াতে দৌড়াতে গাছপালার ভেতর থেকে বেরিয়ে এলো। বের হয়ে এসে দেখল নানার মৃতদেহ যেখানে রাখা ছিল তার পাশেই মানুষের মতো একটা অবয়ব বসে আছে এবং সে কুকুরের মতো হাঁটু গেড়ে নানার শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। তাদের হাতে যে হারিকেন ছিল সেটার আলোয় তারা সে পরিষ্কার ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। এই দৃশ্য দেখেই ইসমাইল চিৎকার করে উঠল এবং গালি দিয়ে চেঁচাতে লাগলো। ভয় পাওয়ার থেকে তার রাগ ভীষণ বেড়ে যায়। সে ভাবতে লাগলো এটাকে মারবে কিভাবে। তার হাতে থাকা শাবলটা সোজা করে একেবারে ধরে বর্ষার মতো করে সেটার দিকে ছুঁড়ে মারে। শাবলটা গিয়ে পড়ল অনেক দূরে, কিন্তু সেই অবয়বটার গায়ে লাগে না। তবুও শাবলটা পড়তেই মনে হলো সেই জিনিসটা, মানে মানুষের মতো অবয়বটা, লাফ দিয়ে কোনো শব্দ না করেই গাছের ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল। যেখানে নানার মৃতদেহটা রাখা ছিল তার পাশে ঝোপের মধ্য দিয়ে সে মিলিয়ে গেল অচেনা সেই ছায়া। তারপর তারা দ্রুত দৌড়িয়ে নানার লাশের সামনে আসে। এখানে এসে তারা দেখতে পায় নানার মৃতদেহ যেটা কাপড় দিয়ে পেঁচানো ছিল সেই কাপড়টাও খুলে ফেলা হয়েছে। সেখানে রক্তের ছাপ লেগে আছে। নানার লাশের বিভিন্ন জায়গা কামড়িয়ে মাংস ছিঁড়ে খেয়েছে সেই অবয়বটা। সে দৃশ্য ছিল খুবই মারাত্মক এবং হৃদয় বিদারক। ভয় পেয়েই তারা তখন তাড়াতাড়ি করে কোনোরকম কাপড় দিয়ে নানার লাশটাকে ঢেকে দিল। দুজনেই দোয়া পড়তে লাগলো, কারণ প্রচণ্ড ভয় পেয়ে গেছে তারা। হারিকেনটা রাখা ছিল একটু সামনে আর আলো হালকা জ্বলছিল। তখন তার মনে হচ্ছিল কবরস্থানের মাটি থেকে মাটি কাটার শব্দ আসছে। সেখান থেকে খটখট করে এক ধরনের আওয়াজ হচ্ছে। এবার তারা আরও বেশি ভয় পেয়ে যায়। এমন ভয় পেয়েছে যে সেখানে তারা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। তবে ভাগ্য ভালো থাকায় একটু পরে তাদের বাবা এবং তাদের পাশের বাড়ির সেই কবিরাজ সহ আরও দুজন সেখানে এসেছিল, যাদের আরও আগে আসার কথা ছিল। তারা দু ভাইকে অজ্ঞান দেখে দ্রুত চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে স্বাভাবিক করেন। কবিরাজ তাদের দেখা মাত্রই বুঝতে পারেন কামাল এবং ইসমাইল ভয়ানক কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাদের মুখে সব ঘটনা শোনার পরে কবিরাজ তখন বলেন, এদের এখানেই একটু বসাও, আগে দাফনের ব্যবস্থা করতে হবে। তারপর দু ভাইকে বসিয়ে রেখে যখন লাশের কাছে যাওয়া হলো, তারা দেখতে পায় লাশ তো এখানে নেই, শুধু রক্তমাখা কাপড়টা পড়ে আছে। প্রত্যেকেই তখন ভীষণ আশ্চর্য হয়ে বলতে লাগলো যে লাশটা কোথায় গেল। সবাই তখন চলে যায় চারপাশে লাশটা খুঁজতে। কবিরাজ তখন একাই সেখানে জঙ্গলের একটু ভেতরে চলে গেলেন। তিনি আসলে কোনো কিছুর হাড় কামড়ানোর শব্দ শুনতে পেয়েছিলেন। সেটাকে অনুসরণ করে উনি সেই দিকে যাচ্ছেন। সেখানে অনেক পুরনো একটা গাব গাছ ছিল। কবিরাজ বুঝতে পারেন এই শব্দটা সেখান থেকে আসছে, আর এটা সেই গাব গাছে থাকা লাশ খেকো পিশাচের কাজ। তবে এখানে আরও বহু বছর আগে এই গাব গাছে একটা পিশাচ অনেক উৎপাত করত এবং কবর থেকে লাশ তুলে খেত। কবিরাজের বয়স তখন কম ছিল, তবে এত বছর পরেও এই জিনিসটা আবার কেন এখানে আসলো কবিরাজ বুঝতে পারছিলেন না। এইসব ভেবেই তিনি গাব গাছের দিকে এগোচ্ছেন এবং গাছের একদম উঁচুতে তাকিয়ে দেখেন সে পিশাচটা সে লাশটাকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। কবিরাজ তখন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ বন্ধ করে তার কাছে থাকা কিছু সরিষা সে গাছের নিচে ছুঁড়ে মারেন। এরপরই মনে হলো সে পিশাচ মা গো বাবা গো বলে চিৎকার শুরু করে। চিৎকারের শব্দে
বাকি সবাই এখানে চলে আসে। গাছের অন্ধকারে কালো ছায়ার মতো অবয়বটা বলতে থাকে, আমারে ছাইরা দে, আমি আর এখানে থাকুম না। কবিরাজ তখন জিজ্ঞাসা করে, তুই কবে থেকে এখানে থাকস? আগে তো এখানে কিছুই ছিল না। উত্তরে সে অবয়বটা তাকে বলে, বন্যার কারণে সে এখানে আটকা পড়ে গেছে, আর তাদের গোত্রের পিশাচদের শত্রুই হচ্ছে এই পানি। তারা উড়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, তবে পানির উপর দিয়ে তারা যেতে পারে না, কারণ তারা একটা অভিশাপে অভিশপ্ত। কবিরাজ জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে, তুই তাহলে লাশটাকে খালি কেন? এই কাজটা করা কি তোর ঠিক হয়েছে? অবয়বটা তখন অনেক আকুতি করে কবিরাজের কাছে ক্ষমা চায়। কবিরাজ তাকে ক্ষমা করে দেয়, তবে একটা শর্তে, বন্যার পরপরই সে যাতে এখান থেকে চলে যায়। আর অবয়বটা এতে রাজি হয়। এরপর সে অবয়বটা গাছ থেকে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তারপর সবাই মিলে সে লাশটাকে গাছ থেকে নামানোর পর দেখতে পায় লাশের শরীরের 3 ভাগের 1 ভাগই সে অবয়বটা খেয়ে ফেলেছে, পায়ের অংশটা পুরোটাই খেয়ে ফেলেছে। কবিরাজ তখন সবাইকে ভয় পেতে নিষেধ করেন। কোনো রকম গোসল করিয়ে তারপর দাফন সম্পন্ন করা হয়। তারা বাড়িতে চলে আসে। সেখানে থাকা প্রত্যেকটা মানুষ সেই ঘটনা প্রত্যক্ষ করেছেন। এমনকি আগের দিনে গ্রামের এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটত। সবচেয়ে বেশি ভয় পেয়েছিল কামাল এবং ইসমাইল 2 ভাই। ভয়ে তাদের প্রচণ্ড রকম খিঁচুনি দিয়ে জ্বর ওঠে। প্রায় দীর্ঘ 1 মাস জ্বরে ভোগার পরে 2 ভাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরবর্তীতে এইটা নিয়ে কারোই কোনো সমস্যা হয়নি। কামাল এবং ইসমাইল এখনও কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন। তার বাবা মারা গেছে 2015 সালে, এবং সেই ঘটনার অন্যতম প্রত্যক্ষকারী সে কবিরাজ, তিনি এখনও জীবিত আছেন। এখনও তিনি এইসব করে গ্রামের মানুষদের সাহায্য করে আসছেন। আর এটাই ছিল ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন। আপনিও চাইলে আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো সত্যকর ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন bhutergram@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ঘটনায়। ধন্যবাদ।